পেট্রো ডলার এগ্রিমেন্টটা কি? পেট্রো ডলার এগ্রিমেন্টটা কেন করা লাগলো, কিংবা ইরানের বা মধ্যপ্রাচ্যের আজকের এই সংকটের জন্য পেট্রো ডলার কিভাবে দায়ী? চলুন সেই বিষয়টা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি। প্রথমত, এই পেট্রো ডলার এগ্রিমেন্টের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে 6 দিনের যুদ্ধ, যেটা হয় 5 জুন থেকে 10 জুন 1967-এ। তখন এই 6 দিনের যুদ্ধে মিশর তার সিনাই উপদ্বীপ ইসরায়েলের কাছে হারায়, সিরিয়া তার গোলান মালভূমি ইসরায়েলের কাছে হারিয়ে ফেলে, এবং জর্ডানের ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপ এই দুইটো অংশ ইসরায়েল দখল করে নেয়। অর্থাৎ এই যে তিনটে অংশ, মিশরের সিনাই উপদ্বীপ, সিরিয়ার গোলান মালভূমি এবং জর্ডানের ওয়েস্ট ব্যাংক এই এবং গাজা স্ট্রিপ, এই তিনটে অংশ ইসরায়েল কর্তৃক অকুপাইড হয়ে যায়। এরপরে আসুন দ্বিতীয় যেই বিষয়টা আছে সেটা হচ্ছে ইয়ম কিপুর যুদ্ধ, যেটা 6 অক্টোবর থেকে শুরু হয়ে 25 অক্টোবর 1973 সাল পর্যন্ত হয়। এই যুদ্ধটা কেন হয়? 6 দিনের যুদ্ধে যেখানে আরবরা হেরে যায়, এর পরিপ্রেক্ষিতে আবার কেন ইয়ম কিপুর যুদ্ধটা হয়? এর মূল কারণটা হচ্ছে এই 6 দিনের যুদ্ধে যখন এই তিনটা দেশ বড় বড় অংশগুলো ইসরায়েলের কাছে হারিয়ে ফেলে, তখন তারা লজ্জায় আবার পুনরায় ইসরায়েলকে আক্রমণ করে। এবং এই যে ইসরায়েলকে আক্রমণ করা হলো সেই কোন দিনে? 6 অক্টোবর। 6 অক্টোবর কেন গুরুত্বপূর্ণ এবং কেন এটাকে ইয়ম কিপর যুদ্ধ বলা হয়? এর কারণ হচ্ছে তখন মুসলমানদের জন্য ছিল রমজান মাস, এবং ইসরায়েলিদের জন্য কিংবা ইহুদিদের জন্য এই 6 অক্টোবর ছিল একটি পবিত্রতম দিন, যেই দিনে ইসরায়েল কিংবা সমগ্র ইহুদিরা উপোস থাকে, সারাদিন উপোস থাকে, এবং তারা আহ, সেদিন তাদের রাষ্ট্রীয় সমস্ত কার্যক্রম বন্ধ রাখে সমস্ত কিছু, যেমন রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও, সব ধরনের সবকিছু তারা ছুটিতে থাকে এবং উপোস থাকে ওই দিনে। এই দিনটাকে একটি দুর্বলতা হিসেবে ধরে সেদিন সিরিয়া এবং মিশর আক্রমণ করে, সরাসরি ইসরায়েলকে আক্রমণ করে, এবং ওই যুদ্ধে বেশ কিছুদিন, অর্থাৎ প্রথম থেকে বেশ কিছুদিন এই সিরিয়া এবং মিশর খুবই অগ্রগতি সম্পন্ন ছিল, অর্থাৎ তারা আগানো ছিল। কিন্তু হুট করে আহ, যুক্তরাষ্ট্র অপারেশন নিকেল গ্রাস নামের একটি অপারেশন পরিচালনা করে, সেটা হচ্ছে আকাশপথে। অর্থাৎ আকাশপথে ইসরায়েলকে তৎকালীন যুক্তরাষ্ট্র সব ধরনের সামরিক সহায়তা দিয়ে যায়, এবং যার ফলে ইসরায়েল পুনরায় ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এবং তারা আবার এই আরবদেরকে অর্থাৎ সিরিয়া এবং মিশরকে আহ, হারাতে সক্ষম হয়। এখন আসুন এই পেট্রো ডলার চুক্তির যেই মূল কাঠামো, বা এই দুইটা কাঠামোর পাশাপাশি আরো যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে অয়েল উইপন, বা 1973 সালের অক্টোবর মাস থেকে শুরু করে 1974 সালের মার্চ মাস পর্যন্ত যেই তেল অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্য, সেইটা একটু দেখি। যখন দেখা গেল যে ইসরায়েলকে আমেরিকা সরাসরি সহায়তা করতেছে, যেই ইসরায়েলকে সিরিয়া এবং মিশর হারিয়ে দিচ্ছিল, একদম কোণঠাসা করে ফেলাইছিল, যে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী এইরকম ভাবে বলছিল, কান্নার সুরে বলছিল যে আমরা কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। সেইখানে ওই রকম একটা অবস্থার ভেতরে যখন আমেরিকা কিংবা ইসরায়েলের মিত্র দেশগুলো যখন আরবদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো, এই যে অপারেশন নিকেল গ্রাস নামের, এটার উপর আরবরা ক্ষুব্ধ হয়ে ওপেকভুক্ত যে দেশগুলো রয়েছে সেই ওপেকভুক্ত দেশ তারা বলল, ঘোষণা করলো যে আমরা আর আমেরিকার কাছে কোনো তেল বিক্রি করব না। যার ফলে আমেরিকার যে ইকোনমি, সেই ইকোনমি একদম ধসে পড়ে, এবং এই যে ইকোনমি ধসে পড়ার কারণে দেখা যায় যে আমেরিকাতে বড় ধরনের তেলের সংকট দেখা যায়। আমেরিকার যে ব্যবসা বাণিজ্য কিংবা হচ্ছে গিয়ে গাড়ি বা অন্যান্য যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, সেগুলো এক ধরনের থেমে যায়। তখন তারা চিন্তা করলো যে এখন সৌদি আরবকে কনফ্রন্টেশন করার জন্য কি করা যায়। এইটা হচ্ছে পেট্রো ডলার চুক্তির মূল ভিত্তি। অর্থাৎ প্রথমত 1967 সালের 6 দিনের যুদ্ধ একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে, এরপরে ইয়ম কিপর যুদ্ধ, যেটা 6 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত হয়, সেটা একটা বড় গ্রাউন্ড ক্রিয়েট করে। এরপরে হচ্ছে অয়েল উইপন বা তেল অস্ত্র। এখন এই পর্যন্ত তো বেশ ভালোই ছিল, অর্থাৎ আরবরা আগানো ছিল, তাইলে কেন হুট করে পেট্রো ডলার এগ্রিমেন্টটা করতে হবে? এর পেছনে মূল কারণ কি? তখন
সৌদি আরব তো এখন পর্যন্ত একটি রাজতান্ত্রিক দেশ, অর্থাৎ তাদের দেশে রাজতন্ত্র চলে। এই রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তৎকালীন সময় সিরিয়া এবং মিশর একটা থ্রেট ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন একটা প্লেয়ার ছিল তখন, যারা মধ্যপ্রাচ্যে ওই 80-র দশকে এন্ট্রি নেওয়ার জন্য অনেকগুলো রিজন খুঁজতেছিল। সুতরাং সৌদি আরব যেহেতু একটি রাজতান্ত্রিক দেশ, তারা ছিল ঘোর সোভিয়েত বিরোধী, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের ঘোর বিরোধী। তারা কোনোভাবেই চাচ্ছিল না এই মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়ন আসুক এবং সৌদির রাজতন্ত্র ভেঙে যাক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমেরিকা দেখলো যে সৌদি আরব আহ, আরব এবং আরব বিশ্ব মিলে আমেরিকাকে কোণঠাসা করে ফেলতেছে শুধুমাত্র তেল অস্ত্র ব্যবহার করে, তখন তারা চিন্তা করলো যে আমেরিকার এত বড় সামরিক যেই সরঞ্জাম বা সামরিক শক্তিধর দেশ, তারা কিভাবে এই সৌদি আরবকে কনফ্রন্টেশন করবে। তার জন্য আমেরিকার অভ্যন্তরে একটি আহ, জনমত বা পাবলিক কনসেন্ট ক্রিয়েট হয় যে এইরকম, যে তারা আহ, সৌদি আরবের এগেনস্টে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে তারা হচ্ছে তেল বা তেলের নিয়ন্ত্রণটা নিয়ে নিবে। এবং এই জিনিসটা যখন তৎকালীন এই আমেরিকান যে স্টেট সেক্রেটারি আছেন, যিনি হেনরি কিসিঞ্জার, তিনি সরাসরি ঘোষণা দেন যে সৌদি আরব যদি এই সৌদি আরব যদি এই তেল অস্ত্র ব্যবহার করতে থাকে, তখন তারা এই অর্থাৎ আমেরিকা সৌদি আরবের উপরে মিলিটারি ইনভেনশন করবে। হ্যাঁ, তখন এই ভয়ে সৌদি আরব চিন্তা করলো তাহলে আমাদের কি করা উচিত। একদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে তৎকালীন আরবদের পুনর্জাগরণ এবং সৌদির রাজতন্ত্র হারানোর ভয়, অন্যদিকে হচ্ছে আমেরিকার সামরিক সংঘাতের ভয়। এই তিনটি চাপে পড়ে তখন এই সৌদি আরবের পেট্রোডলার এগ্রিমেন্টটা করতে হয়। অর্থাৎ এই তিনটা জায়গাতে সৌদি আরব আগানো থাকা সত্ত্বেও সৌদি আরবের পেট্রোডলার চুক্তি করতে হয়। এবং এই যে পেট্রোডলার চুক্তিটি হয় 8 জুন 1974 সালে, 50 বছর মেয়াদী। অর্থাৎ 1974 সালের 8 জুন যদি 50 বছর মেয়াদী এই চুক্তিটি হয়, তবে 2024 সালে কিন্তু এর মেয়াদ শেষ। অর্থাৎ 50 বছরের যে পেট্রোডলার চুক্তি ছিল, এর মেয়াদ শেষ। এখন এই পেট্রোডলার চুক্তির মাধ্যমে কি কি সুবিধা সৌদি আরব পেল সেটা একটু দেখি। প্রথমত, এই চুক্তির মাধ্যমে আমেরিকা এনশিওর করলো যে সৌদি আরবের রাজতন্ত্রের পতন ঘটবে না। দ্বিতীয়ত, এই চুক্তির মাধ্যমে সৌদি আরব বলল যে তুমি ডলারের বিনিময়ে আমার কাছে তেল বিক্রি করবা, এবং তুমি যে ডলারটা নিবা সেই ডলারটা তোমার দেশে তো ইনভেস্ট করার জায়গা নেই, সো তুমি আমার দেশে আমার সেন্ট্রাল ব্যাংকে তুমি সেই টাকাটা আবার ডিপোজিট করবা, বিনিময়ে তোমাকে আমরা সুদ দিব। তার মানে কি হলো, সৌদি আরব একদিকে তেল বিক্রি করলো, দ্বিতীয়ত তেল বিক্রির টাকাটা আবার সে রিফাইন্যান্সিং করার একটা অপশনও পেয়ে গেল। এই সমস্ত দিক বিবেচনায় সে পেট্রোডলার এগ্রিমেন্টটা করলো। এবং এই পেট্রোডলার এগ্রিমেন্ট কিন্তু এখন শেষ পর্যায়ে, যার কারণে বর্তমানে সৌদি আরব তার তেল ইউয়ানে বিক্রি করতেছে এবং রাশিয়ান রুবলে বিক্রি করতেছে, যেটা আমেরিকার জন্য এক ধরনের বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। এবং এখন আসি যে কেন তাহলে এই পেট্রোডলার চুক্তির নেগেটিভ দিকটা কি। সেটা হচ্ছে জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিলের যে 6টি দেশ আছে, সেই 6টি দেশে কিন্তু এই তেলের উপলক্ষ করে আমেরিকা তার মিলিটারি বেস স্থাপন করতে পারছে। দ্বিতীয়ত, এই যে তখন পেট্রোডলার এগ্রিমেন্টের কারণে প্রত্যেকটা দেশ তার নিজের রিজার্ভে ডলারটাকে রিজার্ভ করার চিন্তা করছে। সে প্রয়োজনে মাঝে মাঝে সে আমেরিকা থেকে ডলার ধার নিল এবং মাঝে মাঝে সে আমেরিকার সাথে ট্রেড শুরু করলো। এভাবে ডলারের একটি আধিপত্য তৈরি হলো, যার মাধ্যমে এখন বর্তমানে আমেরিকা যদি চায় যে কোনো দেশের উপরে অর্থনৈতিক স্যাংশন বা ইকোনমিক স্যাংশন ইম্পোজ করতে পারে, যেটার একটা নেগেটিভ প্রভাব পড়ছে ইরানের উপরে। যেমন ইরানকে যখন সুইফট থেকে বাইপাস করা হলো, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তাকে অ্যাক্সেস করতে দেওয়া হলো না, তখন ইরান তার যেই ট্রেড সিস্টেমটা, সে জাস্ট বার্টার এক্সচেঞ্জ কিংবা পণ্য বিনিময়, অর্থাৎ আমার পণ্য নিবা, বিনিময়ে আমাকে একটি পণ্য দিবা, এই ক্ষেত্রে। এবং আরেকটা হচ্ছে নিজস্ব মুদ্রায় ব্যবসা করা, যেটা আমাদের সাথে ভারতের সাথে ছিল রুপিতে, এবং ইরান সে রাশিয়ার সাথে রুবলে করতেছে, প্লাস চীনের সাথে ইউয়ানে করতেছে। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে রিজিম চেঞ্জের যে বিষয়টা আসলো এবং আমেরিকা সরাসরি ইরানে আক্রমণ করলো। আশা করি পেট্রোডলারের বিষয়টা আপনি
বুঝতে পেরেছেন, এবং যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।